আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দিনাজপুর, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অবরোধে দীর্ঘ যানজট। জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ, গণভোট সহ 4 পরামর্শ বিশেষজ্ঞদের চলতি মাসে দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান আলী রিয়াজের। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের জেরা শেষ, সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। একদিন বাড়ল চাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়। এবং চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে 6 দফা দাবিতে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে রাজধানীর তেজগাঁও 7 রাস্তার মোড়ে অবরোধ করে তারা। এর ফলে এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে হাইকোর্টে বাতিল হওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নত মানের 4 বছর মেয়াদী কারিকুলাম চালু করা এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া। এছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্ন পদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কারিগরি শিক্ষা বহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ 6 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাত্তর ও দহন কর্মসূচি পালন করবে। কাত্তর ও দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি সহকারী যে শিক্ষার্থীরা আছেন তারা কি এখনো সড়ক অবরোধ করে রেখেছেন? আর তাদের দাবি নিয়ে কোনো আলোচনা চলছে কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল 11টা থেকে মূলত ডিপ্লোমা প্রকৌশলী যারা পলিটেকনিক শিক্ষার্থী তারা 7 রাস্তার এই জায়গাটি মূলত অবরোধ করে রেখেছিলেন। এরপরে বেলা প্রায় 1:45টার দিকে তারা একটি প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিং করার পর থেকে 7 রাস্তার এই মোড়টিতেই মূলত তারা অবস্থান করেছেন এবং আশেপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো তারা যান চলাচলের জন্য তারা ছেড়ে দিয়েছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি তারা আমাদেরকে জানিয়েছেন বিকেল পর্যন্ত চলবে, তবে যান চলাচলের ক্ষেত্রে তারা কোনো ধরনের বাধা দিবেন না। এক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আনুষ্ঠানিকভাবে কিছু প্রেস ব্রিফিং করেছেন। তাদের 4 দফা দাবি মূলত রয়েছে, যেটা বিএসসি প্রকৌশলীর সাথে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এর প্রথমত যে দাবি সেটা হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে তারা জানিয়েছেন সেই হত্যার
হুমকির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবি, তারা বলছেন সেই দাবির প্রেক্ষিতে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে সেটা যেন রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারিগরি ছাত্র আন্দোলনে আগের যে 6টি দাবি রয়েছে সেই দাবিগুলো তারা মূলত পূরণ করার জন্য চেষ্টা করছেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশনে তারা মূলত চালু করতে যাচ্ছেন। এছাড়া আমরা শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে 10ম গ্রেড নিয়ে যে জটিলতা রয়েছে, যে ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেডে যে পদোন্নতি পান, নিয়োগের জন্য অ্যাপ্লাই করেন এবং বিএসসি যারা নিয়োগে যান তারা মূলত 9ম গ্রেড থেকে শুরু করেন সরকারি চাকরিতে। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি যে তারা 10ম গ্রেডে যেন তারা চাকরির সুযোগ পান শুরুতে এবং ডিপ্লোমাদের জন্য যেন এই সুযোগটা যেন বন্ধ করে দেওয়া হয়। মূলত এই 10ম গ্রেডের চাকরির যেই সুযোগ এবং অন্যান্য ধরনের সুবিধা, এইটা নিয়ে মূলত ডিপ্লোমা এবং বিএসসিদের শিক্ষার্থীরা বলছেন যে এইটাই মূলত মূল তাদের বৈষম্যের একটি জায়গা। ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন যে তাদের যে দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং আগামীকাল তারা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রতিটি পলিটেকনিকে তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সারা দেশের যে অবস্থান গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছেন সেই পয়েন্টগুলোতে তারা মূলত অবস্থান কর্মসূচি নেবেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোন ধরনের যদি তাদেরকে বাধা দেওয়া হয় তারা এই বাধার প্রেক্ষিতে তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং তাদের দাবি মানার ক্ষেত্রে যেন সরকার একটি সুন্দর ভূমিকা নেয়, সেক্ষেত্রে তারা যেন ভূমিকা নেয়। এছাড়া আপনি দেখছেন যে ইতিমধ্যেই এই পলিটেকনিক শিক্ষার্থী এই মোড়ের মধ্যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা পরবর্তীতে হয়তো তারা আবার নতুন করে কর্মসূচি নেবেন। তো তোহা এই ছিল 7 রাস্তা থেকে সর্বশেষ অবস্থা। জি, আপনাকে ধন্যবাদ রানা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ এবং বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ কারণে বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সড়ক ও রেলপথ যাত্রীরা। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর চৌমাথায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। ফলে রাজধানী ঢাকার পথে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নওগাঁয় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি মানা না হলেও আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন কার্যালয়ে ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেনি। দুপুর 1টা পর্যন্ত চলে ঘেরাও কর্মসূচি। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি ঘোষণা করে প্রকাশ করা নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনায় তিনি জানান, জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 21 সেপ্টেম্বরের আগেই সনদ বাস্তবায়ন নিয়ে অগ্রগতি প্রধান উপদেষ্টাকে অবহিত করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোকে দেয়া সনদের চূড়ান্ত খসড়ায় কোনো তথ্যগত ভুল থাকলে তা চিহ্নিত করে কমিশনে দ্রুত জমা দেওয়ার আহ্বানও জানান ড রিয়াজ। এছাড়া সনদ স্বাক্ষরকারী 2 জন প্রতিনিধির নাম দ্রুত দেওয়ার তাগিদ দেন তিনি। আজকের আলোচনায় 30 রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর দিক থেকে যে সুপারিশ সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই।
তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। সেই জন্য আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন আলোচনার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আলোচনা আসলে কত দূরে গিয়েছে আমাদেরকে জানাবেন। তোহা, আজকে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বসেছে কমিশন। ঐকমত্য কমিশনের এই বৈঠকে মূলত জুলাই জাতীয় সনদ 2025 সেটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। এর আগের বৈঠকে আমরা যেটি দেখেছিলাম যে 4টি প্রস্তাবনা দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে এই জুলাই সনদ বাস্তবায়নে। তার মধ্যে ছিল একটি নির্বাহী আদেশ, অপরটি ছিল অধ্যাদেশ, গণভোট এবং আরেকটি ছিল যে রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া। এই 4টি যে আলোচনা ছিল সেই 4টি আলোচনায় কিন্তু কোনো রাজনৈতিক দলই ঐক্যমতে পৌঁছতে পারেনি। আজকে নতুন একটি বিষয়ের প্রস্তাবনা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেটি হচ্ছে সাংবিধানিক অধ্যাদেশ যেটিকে বলা হচ্ছে, এবং এই সাংবিধানিক অধ্যাদেশটি হবে নির্বাচনের দিন গণভোট গ্রহণের মাধ্যমে এটি বাস্তবায়নের জন্য এগুবে রাজনৈতিক দলগুলো। এমন একটি প্রস্তাবনা দেওয়া হচ্ছে যেটি ইংরেজি একটি ফর্মে সেটি উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সকাল থেকে আলোচনা চলছে এবং এই আলোচনায় 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে তাদের মতামত এবং তাদের যে অবস্থানগুলো রয়েছে সেগুলো কমিশনের কাছে তুলে ধরছে। কমিশন সেগুলো শুনছে। আজকে বিকেল 5টা পর্যন্ত কমিশন অধিবেশন চলবে এবং এই কমিশনের অধিবেশনে মূলত কি উপায়ে জুলাই সনদটি বাস্তবায়ন করা হবে এই বিষয়ে এটি চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। এর আগে স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিজাদ জানিয়েছিলেন যে 21 তারিখে কিন্তু প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য ঢাকা ত্যাগ করবেন এবং তার আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটি ঐক্যমতে আসা জরুরি বলে তিনি জোর দিয়েছেন। এবং এটি কিভাবে বাস্তবায়ন হবে এবং কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে, প্রস্তাবনাগুলো কি কি থাকবে সেগুলো প্রধান উপদেষ্টাকে অবগতি করা হবে। কারণ প্রধান উপদেষ্টা একই সাথে প্রধান উপদেষ্টা এবং এই কমিশনের সভাপতিও তিনি, যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে 2রা অক্টোবর তিনি ফিরবেন ঢাকায় তার নির্দিষ্ট কর্মসূচি শেষে। সেই ফেরার পরে কিন্তু আবার একটি সুযোগ রয়েছে সেটি তাকে জানানোর এবং এই বিষয়ে কিভাবে প্রক্রিয়া আগানো হবে এটি বাস্তবায়নের সেই বিষয় নিয়ে আলোচনা করার। তো কমিশন যেটি চাইছে আসলে সহসভাপতির বক্তব্য যেটি আমরা বুঝতে পারছি যে 21 তারিখের আগেই যেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেই প্রক্রিয়া যাতে ঐক্যমত আসতে পারে সেটি গঠনের জন্য, সেই জনমত গঠনের জন্য, সেই মতামত গঠনের জন্য আসলে কমিশন কাজ করছে এবং এই বিষয়ে আলোচনা চলছে। তো আজ সারাদিনই এই আলোচনা চলবে। সর্বশেষ যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটি আমি আপনাকে বললাম যে সাংবিধানিক আদেশ যেটি হতে পারে নির্বাচনের দিন গণভোট গ্রহণের মাধ্যমে, সেই প্রক্রিয়া নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হচ্ছে এবং এই বিষয়ে পরবর্তীতে যে কি অগ্রগতি হয় সেটি আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। আমরা সে পর্যন্ত কমিশনের অপেক্ষায় আছি। এই ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠকটি চলছে সেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি। অন্য কোনো তথ্য পাওয়া মাত্রই আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোহা। জি বাবু, আপনাকে ধন্যবাদ। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির হন মাহমুদুর রহমান। তাকে জেরা করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী। এর আগে গত 14 ও 15 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এতে সাক্ষ্য দেন আসামি থেকে রাত সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ
তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য, এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরেছে ভোটাধিকার। ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রতিশ্রুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুদর্শন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট ২৮,৯০৫ জন ভোটার। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৪০৯ জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, জিএস পদে ১১ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। তবে শেষ মুহূর্তে মনোনয়ন দাখিলের সময় বাড়ানো নিয়ে তৈরি হয়েছে নাটকীয়তা। শুরুতে আবেদন নাকচ করলেও পরে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ায় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রচলিত ছাত্র সংগঠনের পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীও অংশ নিচ্ছেন। পড়াশোনা, গবেষণা, আবাসন, নিরাপত্তা, ক্যান্টিন ও পরিবহন সুবিধার উন্নয়ন সহ নানা ইস্যুতে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। আর নারী প্রার্থীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। এবারের নির্বাচনে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১,০৮৮ জন, যার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪৮৮ এবং হল সংসদের জন্য ৬০০ জন। দীর্ঘ বছর পর যখন শিক্ষার্থীরা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অথবা যে কোনো প্যানেল থেকে তারা সুষ্ঠুভাবে একটি নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি দল তৈরি করবে, তখন প্রশাসনের ওই অধিকার জায়গাটা তৈরি হবে। হলে যেহেতু বাঙালি, হিন্দু, মুসলিম সবাই আছে, খ্রিস্টান সহ, তো আমরা চাচ্ছি এখানে সম্প্রীতির সাথে একসাথে থাকতে। এটা আমাদের প্যানেলের নামের উদ্দেশ্য এবং কাজের উদ্দেশ্য। আজকে যেহেতু একটু দেরি করে সিদ্ধান্ত আমরা নিতে হয়েছে, সেই জন্য আমরা 5টা পর্যন্ত বাড়ালাম। হ্যাঁ, বিতরণ গ্রহণ দুইটাই, আগামী দিনও 5টা পর্যন্ত গ্রহণটা চলবে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, চাকসু নির্বাচনে এখন পর্যন্ত কোন কোন ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করেছে আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ তোহা। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সামনে, যেখানে সকাল থেকে কিন্তু মনোনয়ন যারা নিয়েছিলেন তারা কিন্তু জমা দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র শিক্ষার্থী আছেন তারা কিন্তু তাদের উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল থেকে দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন ছাত্র দলগুলো এবং ছাত্র সংসদগুলো কিন্তু যেহেতু গতকালকে মনোনয়ন শেষ হয়েছে প্রদান করা, তারা কিন্তু বলছে যে মনোনয়ন প্রদান শেষের পরের দিনে কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর। সেই জন্য তারা কিন্তু বারবার আবেদন করছিল এবং বেশ কয়েকটি ছাত্র সংসদের আবেদনের প্রেক্ষিতে এবং স্বতন্ত্র প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে দুপুর 12টার পরে একটি জরুরি বৈঠকের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। তার মানে আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এছাড়াও মনোনয়নপত্র আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু সংগ্রহ করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে মনোনয়ন প্রার্থীর কথা বলছিলাম সেই সংখ্যা কিন্তু আরো বাড়বে। সেই সাথে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্বের 15টির অধিক প্যানেল কিন্তু এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে আমরা দেখেছি যে তারা নির্বাচনে তাদের প্রার্থী দিয়েছে। এছাড়াও স্বতন্ত্র কিন্তু আছে আরো বেশ কয়েকজন। এছাড়াও আমরা বিভিন্ন দলগুলোর সাথে কথা বলেছি, তারা বলছে ডোপ টেস্টের যে বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে সেই ডোপ টেস্টের বিষয়টি কিন্তু অনেকটি বলা হচ্ছে যে অনেকটা লুকোচুরির বিষয় থাকবে, সেই ক্ষেত্রে অনেক সময় কারচুপির বিষয় থাকবে। যেহেতু ডোপ টেস্টে অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে সেই ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা এটাও একটা দেখার বিষয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্তৃপক্ষের কথা বলেছি, তারাও কিন্তু বলছে যে এখন পর্যন্ত প্রায় 550 মতো ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাকি যেগুলো আজকের মধ্যেই হয়তো সংগ্রহ করা হবে। যেহেতু আজকেই মনোনয়ন জমা দেওয়া শেষ ছিল এবং কালকে প্রার্থীরা বাছাই শুরু হওয়ার কথা ছিল এবং 21 তারিখ প্রার্থীরা চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই ক্ষেত্রে হয়তো এটি একটু সময় নেবে। যেহেতু এখন পর্যন্ত মনোনয়নপত্র আজকেও দেওয়া হবে এবং সংগ্রহের তারিখও একদিন বাড়ানো হয়েছে, ডোপ টেস্টের বিষয়টা আছে, সেই ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা বলছে যে ডাকসু এবং জাকসু যে নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া যদি ধরে থাকে এবং তা যদি ধরে রাখে এবং এখানকার ছাত্র সংগঠনগুলো যদি সঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে তবে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এই চাকসুতে অনুষ্ঠিত হবে বলে তারা ধারণা করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে অনীহা থেকে জামায়াতের এই কর্মসূচি বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন আমির খসরু। তিনি অভিযোগ করেন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও জানান আমির খসরু। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে, বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। সকাল 8টার দিকে চন্দনাইশ থানাধীন বেলতলি ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান, কর্মচারী সৌরভ রহমান, কফিল, রিয়াজ, ইউনুস, আকিব, হারুন, ইদ্রিস, লিটন ও সালেহ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান সকালে দোকানটির জন্য গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে। গতরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপুজো উপলক্ষে মোট 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে 750 টন, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব শাহ জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রফতানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে 12.5 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের স্বর্ণালী এন্টারপ্রাইজ 40 টন অনুমোদন পাইছে। আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দর এবং ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বন্ধ রয়েছে আমদানি রফতানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি রফতানি সহ সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। স্থলবন্দরগুলোর কর্তৃপক্ষ জানায়, আগামীকাল সকাল থেকে আবারও নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। আফগানিস্তানকে 8 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপে সুপার 4-এর সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে আগে ব্যাট করে 5 উইকেটে 154 রান তোলে টাইগাররা। জবাবে নাসুম আর মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে 146 রানে অল আউট হয় আফগানিস্তান। এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আর আফগানদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে। রিপোর্ট এসএম আশরাফের। বাঁচা মরার লড়াই, 8 রানের রুদ্ধশ্বাস জয়ে শেষ পর্যন্ত সুপার 4-এর আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে ওঠে 63 রান। প্রথম 10 ওভারে স্কোরবোর্ডে ঝলমলে 87। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকান তামিম। মনে হচ্ছিল 190-এর দিকে ছুটবে বাংলাদেশ, কিন্তু শেষ দিকে রানের চাকা আটকে গেল। শেষ 10 ওভারে মাত্র 67 রান তুলেই থেমে যায় টাইগারদের ইনিংস। তবে এই রানকে চ্যালেঞ্জিং বানানোর কাজটা করলেন টাইগার বোলাররা। শুরুটা রূপকথার মতো। প্রথম বলে আফগানদের শিবিরে ধাক্কা, নাসুম আহমেদের ঘূর্ণিতে এলো সেই আঘাত। এরপর 4 ওভারে মাত্র 11 রান দিয়ে তুলে নিলেন 2 উইকেট। আর যখনই আফগানরা ম্যাচে ফেরার চেষ্টা করেছে, তখনই হাজির হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দারুণ স্পেলে শিকার করেছেন 3 উইকেট। আফগানদের স্বপ্ন ভেঙে শেষ পর্যন্ত 145 রানে থেমে যায় ইনিংস। বাংলাদেশ সুপার 4-এর দরজা এখন খোলা, যদিও শ্রীলঙ্কা আর আফগানদের শেষ ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কা এসএম আশরাফ, এটিএন বাংলা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে 22 মিনিটে উইয়ার গোলে এগিয়ে যায় অলিম্পিক মার্সেই। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 6 মিনিটের মধ্যে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর 81 মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর দল। আরেক ম্যাচে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে ইউভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধ শেষে হয় গোলশূন্যতে, দ্বিতীয়ার্ধের 86 মিনিটে 4-2 গোলে এগিয়ে যায় জার্মানরা। এরপর ইনজুরির সময় 2 গোল করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। দিনাজপুর, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অবরোধে দীর্ঘ যানজট।
জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ, গণভোট সহ 4 পরামর্শ বিশেষজ্ঞদের চলতি মাসে দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান আলী রিয়াজের। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের জেরা শেষ, সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ, একদিন বাড়ল চাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়। এবং চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ, চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।